আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 14 দিনের মাথায় বাতিল পাঠ্য বই সংশোধনে গঠিত সমন্বয় কমিটি। শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতাবাদ বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি আল্লামা মামুনুল হকের। কর্মকাণ্ড প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারকে নিতে হবে, হুঁশিয়ারি তারেক রহমানের। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি মির্জা ফখরুলের। জাতির প্রত্যাশা ও চেতনার বাইরে গিয়ে কাজ না করতে বর্তমান সরকারের প্রতি জামাত আমিরের আহ্বান, ঐক্যবদ্ধ সমাজ গড়ার প্রত্যয়। এবং মানুষের আস্থা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার, বললেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। সংস্কার কমিশনের পরামর্শে নির্বাচনী রোডম্যাপ জানালেন উপদেষ্টা সাখাওয়াত। বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। গঠনের 14 দিনের মাথায় বাতিল করা হলো পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনে 11 সদস্যের সমন্বয় কমিটি। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি নির্দেশক্রমে বাতিল করা হলো। গত 15 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় পাঠ্য বই সংশোধন ও পরিমার্জনে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর খ ম কবিরুল ইসলামকে প্রধান করে 11 সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষা গবেষক রাখাল রাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান, অধ্যাপক রবিউল কবির চৌধুরী, অধ্যাপক কে.এফ.এম. সারওয়ার জাহান এবং কর্নেল ডক্টর এ.কে.এম. মাকসুদুল হক। দেশের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতাবাদ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। বিকেলে কিশোরগঞ্জে আয়োজিত গণসমাবেশ থেকে ছাত্র জনতার আন্দোলনে শহীদ আরমানের রক্তে রঞ্জিত কিশোরগঞ্জ থেকে ইসলামী বিপ্লবের সূচনার ডাক দেন তিনি। বিকেলে জেলার ঐতিহ্যবাহী আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে অন্য একটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল। আওয়ামী লীগের রাজনীতি ছিল বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি। আমাদের স্কুলগুলোতে পড়াশোনা করবে, তাদের পাঠ্যসূচি, তাদের পাঠ্যক্রম, শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য সেই সমকামিতার প্রমোটকারী কামরুল হাসান মামুন এবং সামিনা লুৎফা সহ এই পাশ্চাত্যের বেহায়া বেলারুলা এজেন্টদেরকে আমরা শিক্ষা কমিশনে দেখতে চাই না। বাংলাদেশে নাস্তিকবাদ প্রচার করবেন, নাস্তিকবাদ আমদানি করবেন, আপনাদের সঙ্গে প্রয়োজনে লড়াই হবে। জনগণের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ নির্দিষ্ট করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে ঝিনাইদহ জনসভায় যুক্ত হয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের রাখা আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরই নিতে হবে। দ্রুত প্রশাসনের আওয়ামী দলবাজ কর্মকর্তাদের অপসারণ না করলে সরকার মহা বিপদে পড়বে বলেও সতর্ক করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশের ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত রাকিব ও সাব্বির হত্যার বিচারের দাবিতে গণসমাবেশ করে ঝিনাইদহ বিএনপি। শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক পায়রা চত্বরে সমাবেশে দলের নেতাকর্মী ও জনতার ঢল নামে। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সমাবেশে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈরী আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সবার সমর্থনে আসা অন্তর্বর্তী সরকারকে তাদের প্রতি রাখা আস্থা রক্ষা করতে হবে। মানুষের প্রত্যাশা পূরণে তাদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার এবং সঙ্গত কারণেই তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল,
আজও আমাদের সমর্থন থাকবে। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ, সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে। তারেক রহমান বলেন, সব পরিবর্তন অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়। এমন দায়িত্ব নেওয়া তাদের ঠিক হবে না যেটা তারা বহন করতে পারবে না। তিনি বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য জনগণের নির্বাচিত সরকারের বিকল্প নেই। সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন। রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে স্বস্তি, জনগণের নিরাপত্তা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যখন মানুষ তার রাজনৈতিক অধিকার ফিরে পাবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে অবিলম্বে ভারতকে চিঠি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক সমাবেশে তিনি সেই সাথে ছাত্র জনতা হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় না দিতে ভারতের প্রতিও আহ্বান জানান। গাজীপুরে পোশাক খাতে অসন্তোষের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নেতাকর্মী সহ দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনারা এমন একজন খুনি যে জায়গা দেবেন না, গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না, যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষকে খুন করেছে। বর্তমানে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই গণহত্যাকারী, মানুষ খুনকারী খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন। জাতির প্রত্যাশা ও চেতনার বাইরে অন্তর্বর্তী সরকারকে কোনো কাজ না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আবেগবশত দুই একটা কাজ বর্তমান সরকার করে ফেলেছে, তবে এটা করা উচিত নয় বলে জানান তিনি। এ সময় বক্তৃতায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জামাতের আমির। চুয়াডাঙ্গা ও পাবনায় পৃথক সমাবেশে এসব কথা বলেন জামাতের আমির। প্রতিনিধিদের তথ্যচিত্রে মিজান শাহজাহানের রিপোর্ট। চুয়াডাঙ্গার একটি হোটেলে দলের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চান তারা। এ দেশেরই মানুষ, আর আমরা দেশবাসী মিলে অক্ষমতের ভিত্তিতে তাদের উপরেই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা তাদেরকে ধরে দেব, সংশোধন করে দেব। কিছু বিষয় এরকম আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং আমরা তার ইতিবাচক ফল পেয়েছি। তো মানুষ হিসাবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করে, জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত। এদিকে পাবনায় এডওয়ার্ড কলেজ মাঠে রোকন সমাবেশে দলটির আমির বলেন, জামায়াত ইসলামের প্রতিটি সদস্য আগে পাল্টাবে, এরপর দেশের সংস্কার হবে। জামায়াত ইসলামের প্রত্যেকটি রোকন আগে নিজেকে পাল্টাবে, তারপরে এই দেশ এবং সমাজকে পাল্টাবে ইনশাআল্লাহ। আপনাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ। ডাক্তার শফিকুর রহমান বলেন, বৈষম্য এখনো দূর হয়নি, সাময়িক স্বস্তি এসেছে। আগামীতে সব বৈষম্য দূর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মিজান শাহজাহান, এটিএন বাংলা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি রোববার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানী বিএফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জন আকাঙ্ক্ষা পূরণে সফল হয়নি বর্তমান সরকার। সংকট নিরসনে দ্রুত রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠনেরও দাবি তার। এ সময় রাষ্ট্রের সুষ্ঠু সংস্কারে প্রয়োজনে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানোর পরামর্শ দেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্র রাজনীতি নিয়ে এবারের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রাজনৈতিক দলগুলোর ছাত্র ও শ্রমিক সংগঠনের কার্যক্রম নজরদারি করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান। এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত মেইন স্ট্রিমের কাউকে এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা আরো এই বিচার ব্যবস্থা প্রক্রিয়াকে বিতর্কিত করা হচ্ছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরকম যারাই এই ফ্যাসিস্ট শক্তির দোসর ছিলেন তাদেরকে একেবারে নিষিদ্ধ না করে এইটা যুক্তিযুক্ত যে 10 বছর নিষিদ্ধ করা, কারণ তাদেরকে উদাহরণ হিসেবে জাতির সামনে, প্রজন্মের সামনে রাখতে হবে যে এরা ফ্যাসিস্ট শক্তি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ গত 15 বছর ধরে ছাত্র রাজনীতির নামে বিশৃঙ্খলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিচার দাবি করেন। 15 বছরে ছাত্র রাজনীতির নামে যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, যে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, সেই শুধু ছাত্রলীগ নয়, সেই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার, প্রিন্সিপাল, তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হয়, সেই দাবি আজকে আমি আয়োজনের মধ্যে উপস্থাপন করছি। আজকে ছাত্র সংগঠনগুলোকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, খুন খারাপ এগুলির মধ্যে আমরা কোনোভাবেই দেখতে চাই না। বর্তমান সরকারকে সংস্কারের জন্য 2 বছর সময় দেওয়া যেতে পারে বলে জানান নুরুল হক নূর। সব শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা সহ 10 দফা সুপারিশ করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। লক্ষ্য করেছেন যে এই রকমের একটা জনসমর্থনের সরকার এখনই কিন্তু জনগণের সমর্থন হারাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি, দাম কমছে না। 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার দরকার, যারা এই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেওয়া যাবে না। যে উপদেষ্টা পরিষদকে সংখ্যাকে বাড়িয়ে রাজনৈতিক সজ্জন ব্যক্তিদেরকে এখানে সম্পৃক্ত করে আগামী 1.5 বছর হোক, 2 বছর হোক, যে সময়ের মধ্যে হোক আপনার রাষ্ট্রকে সংস্কার করে অবশ্যই আগামী জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে একটা রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়ে আপনারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এটি আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা। প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটিকে হারিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সংস্কার কমিশনের পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন বস্ত্র, পাট ও নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা সমস্যার সমাধান করতেই একটু দেরি হয়েছে রূপরেখা দিতে। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা শুরু হয় রাজনৈতিক দলসহ নানা মহলে। সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে ভোটাধিকার, মানবাধিকার সহ এমন নানা বিষয় তুলে ধরেন রাজনীতিকরা। গত 15.5 বছর আমাদের যে অত্যাচার হয়েছে, এটা প্রত্যেকটা প্রোটেকশন আমাদের পুলিশের দেওয়ার কথা। এখন পুলিশ 2009 পর ব্যাজে নৌকা লাগিয়ে কি করছে, এইটা তো ভাই আইনের দোষ না। আপনার 6 মাসের পরিকল্পনা আমি জানি না, 3 মাসের পরিকল্পনা আমি জানি না, 1 বছরের পরিকল্পনা জানি না। পরিকল্পনা ছাড়া একটি সরকার চলতে পারে না। প্রত্যেকটা কমিশন পাবলিক হিয়ারিং হইতে হবে,
গোপনে গোপনে তথ্য দেওয়া, গোপনে গোপনে রিপোর্ট তৈরি করার পক্ষে আমরা না। ট্রান্সপারেন্ট হইতে হবে, আমেরিকার কংগ্রেশনাল মডেলে সিনেট হিয়ারিং এর মতো হইতে হবে। আপনাদেরকেও আমরা বেশি দিন ধরে রাখতে পারবো না যদি আপনাদেরকে রাষ্ট্রীয় কাজে আমরা ব্যবহার করতে না পারি। দেশের অধিকাংশ মানুষ মনে করে যে তাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য হচ্ছে দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কারের জন্য 6 কমিশন গঠন করা হয়েছে। তাদের পরামর্শের ভিত্তিতেই রূপরেখা দেয়া হবে। আমরা যখন আন্দাজে দিয়ে দেই যে উনি এটা করবেন, এটা করতে 6 মাস, ওটা করতে 3 মাস, এটা হয় না। কারণ আমার রোডম্যাপ সম্বন্ধে অভিজ্ঞতা আছে, অনেকগুলো কাজ যেগুলো ডিসাইড করার পরে রোডম্যাপটা হবে, আমি এটা মনে করি, আশা করি। বাট ডেফিনেটলি আমি মনে করি একটা রোডম্যাপ হবে মাত্র 2 মাস। এখনো ব্যাপারটা হলো কনসলিডেশনের ব্যাপার আছে। আপনারা দেখেন প্রতিদিন দৌড়াতে হচ্ছে, কেউ ওইখানে গন্ডগোল করতেছে, কেউ এখানে গন্ডগোল করতেছে। এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাবের কথাও জানান এই উপদেষ্টা। আমি তো করতে পারবো না, বাট আই প্রপোজ দ্য নেম জাহাজ ও বন্দর মন্ত্রণালয়। আমি তো নৌকা চালাই না, আমি তো জাহাজ চালাই রে ভাই। আমার এর মধ্যে নৌকা নাই, আমার মধ্যে জাহাজ। আসছে দুর্গাপূজাকে ঘিরে কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সব রাজনৈতিক দলসহ ছাত্র জনতাকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শাখাওয়াত হোসেন। কি করবেন, কবে কবে শেষ হবে সেটার। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রথমেই মানবাধিকার প্রশাসনের স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর দক্ষিণখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তানভীরের স্মরণ সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনা ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন অভিযোগ করে রিজভী বলেন, গণহত্যাকারীদের বিচার না হলে শহীদের আত্মা শান্তি পাবে না। এ সময় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। সংস্কার বাস্তবায়ন হবে না, সরকার বাস্তবায়নের দায়িত্ব তো তৃণমূল থেকে উপর পর্যন্ত ডিসি, এসপি, সচিব, জজ, বিচারক এবং ইউপির চেয়ারম্যান সবাই থাকবে। এই কীট পতঙ্গ থাকলে আপনি ভালো কিছু করবেন কি করে? করতে পারবেন না। এবং আর যদি করতে না পারেন তাহলে জাহিদুজ্জামান তানভীর, মুগ্ধ, আবু সাইদ, এদের যে রক্ত, এদের যে আত্মদান, এই আত্মদান বৃথা হয়ে যাবে। অর্থনৈতিক মন্দায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন গবেষক ও ব্যবসায়ীরা। তাদের মতে জ্বালানি, বন্দর সংকট, শিল্প খাতে অসন্তোষ দূর করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। ঢাকা চেম্বারে আয়োজিত সেমিনারে আলোচকরা জানান, 1.5 দশকে যেসব তথ্য উপাত্তের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে সেসব পরিসংখ্যানের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। শারফুল আলমের রিপোর্ট। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত গড় খাদ্য মূল্যস্ফীতি 10 ভাগেরও বেশি। এর বিপরীতে রয়েছে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা। দেশের অর্থনীতিতে এমন বহুমুখী চাপ সামলাতে হাতে নেওয়া হচ্ছে নানা আর্থিক সংস্কার কার্যক্রম। এই পরিস্থিতিতে ব্যক্তি খাতে নির্ভর করে কিভাবে অর্থনীতির চাকা এগিয়ে নিয়ে যায় তা নিয়ে ঢাকা চেম্বারের সেমিনারে ব্যবসায়ী নেতারা বলেন, 10টি ব্যাংকের জন্য পুরো আর্থিক খাতে আস্থাহীনতা তৈরি করা যাবে না। সিস্টেমিক স্টেবিলিটি মেনটেন করাটা আমাদের জন্য খুব ক্রিটিক্যাল। আমরা চাই না যে এই 10-12টা ব্যাংকের জন্য আমাদের পুরো ব্যাংকিং সেক্টর ক্ষতিগ্রস্ত হোক। এই যে 14 থেকে 18,000 কোটি টাকা, এটা কিন্তু ডাইরেক্টলি ইনফ্লেশনে কন্ট্রিবিউট করেছে। সেন্ট্রাল ব্যাংক একদিক থেকে মনিটারি টাইটনিং করে আপনার ক্রেডিট ফ্লো কমিয়ে দিয়েছেন ইনফ্লেশন করার জন্য, কিন্তু অন্যদিক থেকে যখন এই নেগেটিভ ব্যালেন্সটা ক্রিয়েট হলো, এটা কিন্তু নেট অফ করে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকে যেখানে হয়তো বা আসলে M2 গ্রোথ যেখানে হয়তো বা 10% কমতো, সেখানে হয়তো কমে এসছে মাত্র 2%। 15 বছরে যেসব তথ্যের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গবেষকরা। সেমিনারে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে রাজনৈতিক প্রভাব, খাদ্য, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারির তাগিদ দেন তারা। ট্যারিফ কমিয়ে দেওয়ার ফলেও বাজারে কিন্তু তার রিফ্লেকশনটা আমরা দেখি নাই। তাহলে এখানে 3টা জায়গার সমন্বিত উদ্যোগ লাগবে। একটা হচ্ছে মনিটারি পলিসি,
ফিসকাল পলিসি এবং মার্কেট ম্যানেজমেন্ট। 28 টাকার আলু উৎপাদনকারী পাচ্ছে 28 টাকা, আর বাজারে আমি কিনছি 60 টাকা। এই যে সাপ্লাই চেইনের একটা বড় অংশ নিয়ে যাচ্ছে মাঝখানে যারা আছে ইন্টারমিডিয়েট গ্রুপস। রিনিউয়েবল এনার্জি দিকে আমাদের যেতেই হবে। আর দ্বিতীয় হচ্ছে এনার্জি প্রাইসিং পলিসি, এনার্জি মিক্স এন্ড এনার্জি প্রাইসিং পলিসি। প্রাইসিং পলিসি ইজ এ টোটাল মেস। হ্যাঁ, এটা বহুকাল থেকে আমরা দেখে এসেছি, কতদিনে কথা বলা হয়েছে, অনেক কিছু রিসার্চ হয়েছে, আরো দরকার। ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর আগামী অর্থনৈতিক কর্মকৌশল প্রণয়নের দাবিও জানানো হয় সেমিনারে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে কুর্মিটোলা গলফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি একথা বলেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় আসিয়ানভুক্ত দেশগুলো একসাথে কাজ করবে বলেও জানান সেনাপ্রধান। আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধি বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসালামের হাই কমিশনার হারিস বিন ওতমান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতান্তো সুবোলা, মালয়েশিয়ার হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাশিম সহ আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। Main purpose of ASEAN is to accelerate economic growth, social progress and cultural development in Southeast Asian region and to promote regional peace and stability. So you can well imagine how they coincide with the idea of security and peace in respect to Bangladesh. We look forward to continue to take part in the security affairs of ASEAN countries because their security is also closely interlinked with our security. দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইজিপি মইনুল ইসলাম। বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের সংস্কার কাজ চলমান রয়েছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, গণ অভ্যুত্থানের প্রতিটি মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে সংশ্লিষ্ট প্রতিটি বিভাগ। 5 আগস্ট ও পরবর্তী সময়ে পুলিশের যেসব অস্ত্র লুট হয়েছিল তার 75% উদ্ধার হয়েছে বলেও জানান আইজিপি। যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ঘটনা, যে কোনো অপতৎপরতা রুখে দিতে চাই। আমরা সামনে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের দুর্গাপূজা উৎসব এবং সেখানে আমাদের পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে ব্যাপারে আমরা তৎপর আছি। যদি কেউ করতে চায় তাহলে তাকে কঠোর আইনি আওতায় আমরা নিয়ে আসব। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অনুষ্ঠিত হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন। প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় তিনি বলেন, নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার পর থেকে খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলনে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের ও আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান শাহ ও সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর আঞ্চলিক প্রধান হাফিজুর রহমান ও চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। টানা বৃষ্টিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, মাঝখানে বৃষ্টি থামলে খেলার সম্ভাবনা তৈরি হয়, কিন্তু আউটফিল্ড শুকানোর আগে আবারও বৃষ্টি। ঢাকায় রইল পিচ। লাঞ্চ বিরতির পরও মাঠে নামতে পারেনি দল। চা বিরতির আগেই আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এর আগে বৃষ্টির কারণে প্রথম দিনে মাত্র 35 ওভার খেলা হয়। 3 উইকেটে 107 রান তোলে বাংলাদেশ। 40 রান নিয়ে মুমিনুল আর 6 রান নিয়ে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। অবশ্য আগেই কানপুরের আবহাওয়া অফিস জানিয়েছিল বৃষ্টিতে টেস্টের প্রথম 2 দিনের খেলা ভেসে যেতে পারে।
সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। 14 দিনের মাথায় বাতিল পাঠ্য বই সংশোধনে গঠিত সমন্বয় কমিটি। শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতাবাদ বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি আল্লামা মামুনুল হকের। কর্মকাণ্ড প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে, হুঁশিয়ারি তারেক রহমানের। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি মির্জা ফখরুলের। জাতির প্রত্যাশা ও চেতনার বাইরে গিয়ে কাজ না করতে বর্তমান সরকারের প্রতি জামাত আমিরের আহ্বান, ঐক্যবদ্ধ সমাজ গড়ার প্রত্যয়। এবং মানুষের আস্থা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার, বললেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। সংস্কার কমিশনের পরামর্শে নির্বাচনী রোডম্যাপ জানালেন উপদেষ্টা সাখাওয়াত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।